হাই স্টুডেন্ট, আজকে আমরা কি পড়বো? বস্তু তরঙ্গ বা ম্যাটার ওয়েভস। আমাদের মডার্ন ফিজিক্সের আজকে হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্লাস। প্রথম নাম্বার ক্লাসে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট পর্যন্ত পড়েছি, এবং ফটো ইলেকট্রিক যদি তোমরা না দেখে থাকো ওই ভিডিওটা আগে দেখে নিবে, তারপর তোমরা এই জায়গাতে চলে আসবে। বা যদি পড়া থেকে তাহলে কোনো অসুবিধা নেই। দেখো, ম্যাটার ওয়েভের ধারণটা এলো কোথা থেকে না, যদি আমরা আলোর যে চরিত্র বা আলোর ক্যারেক্টারিস্টিক দেখি, সেখান থেকে দেখবো যে আলোর কি বৈশিষ্ট্য আছে না, আলোর এখনো পর্যন্ত যেগুলো আমরা মানে মেনে চলছে তার মধ্যে হচ্ছে ওয়েভস আছে, তরঙ্গ। তরঙ্গ এই তরঙ্গের কতগুলো আমরা প্রমাণ পাই যে আলো এক প্রকার তরঙ্গ। তার যে হাইগেন্সের প্রিন্সিপাল অনুসারে আমরা প্রমাণ পাই ইন্টারফারেন্স, ব্যতিচার। ব্যতিচার। নাম্বার 2 নম্বরে চলে আসবে অপবর্তন, ডিফ্র্যাকশন। তারপরে 3 নম্বরে চলে আসবে পোলারাইজেশন। পোলারাইজেশন বা এটাকে বলা হচ্ছে সমবর্তন। এই তিনটে আলো, তার মধ্যে এই পোলারাইজেশনটা আবার ইএম ওয়েভ, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস ডিনোটেট করে। এই তিনটার সাহায্যে আমরা বুঝতে পারি যে আলো কি, আলো এক প্রকার হচ্ছে তরঙ্গ। কিন্তু যখনই আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার হলো, আলোক তড়িৎ ক্রিয়া, তখন থেকে আমরা কি বুঝলাম যে আলোক তড়িৎ ক্রিয়া যখন আবিষ্কার হলো, তখন থেকে আমরা দেখলাম যে আলোটা বা ওয়েভস বা নেচারে যেটা আমরা রেডিয়েশন বলছি, সেই রেডিয়েশনটা কি না পার্টিকেলের মতো বিহেভ করছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম ওয়েভস অ্যাজ এ পার্টিকেল। তাহলে পার্টিকেল নেচার, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ওয়েভস বা রেডিয়েশন যদি বলি আমরা, রেডিয়েশনটা সেই তরঙ্গ কি করছে না, তরঙ্গটা আমাদের পার্টিকেলের নাই বিহেভ করছে। ফটো ইলেকট্রিক ইফেক্টের সাহায্যে বুঝতে পারলাম। এখন আমরা কি জানি, বা এরপরে যে বিজ্ঞানীটা যে ধারণা নিয়ে আসছে এই তত্ত্বগুলোর উপরে বেশ করে, তার নাম হচ্ছে ডি ব্রয়, বা তোমরা অনেক ক্ষেত্রে ব্রগলিও বলো, যে উচ্চারণটা অ্যাকচুয়ালি হচ্ছে ডি ব্রয়। আচ্ছা, যাই হোক, উচ্চারণের সঙ্গে সম্পর্ক নিয়ে নাম মনে রাখলে হবে। একটা ডক্টরেট, খুব ভালো ধরনের বিজ্ঞানী। এর ধারণা কি হলো না, 1 নম্বর নেচার হচ্ছে আমাদের প্রকৃতি কি না, প্রকৃতি হচ্ছে সিমেট্রি। মানে আমরা যদি দেখি নেচার হ্যাজ সিমেট্রি, মানে প্রকৃতি এটা কেবল প্রতিসম। প্রকৃতি হচ্ছে প্রতিসম। আমাদের যে নেচার আমরা দেখি, সেই নেচারটা কি, নেচার হচ্ছে তোমার প্রতিসম, বা প্রতিসম না বলে প্রতিসাম্য বলা উচিত। সিমেট্রি কথাটা বাংলাটা এরকম হবে কি আছে, প্রতিসাম্য। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট না, মানে এটা যদি সিমেট্রি হয় না, এটা যদি সিমেট্রি হয়, তার মানে কি পার্টিকেলটা কি আসবে, কণাটা বা বস্তুটা কি আসবে না, বস্তুটাকে অবশ্যই ওয়েভসের মতো বিহেভ করতে হবে বা করবে। এই তত্ত্বগুলোর উপরে ডিপেন্ডেন্ট করে দা ব্রয় একটা সমীকরণ, একটা প্রকল্প দিচ্ছে। সমীকরণ বলবো না, একটা প্রকল্প দিচ্ছে, বা আমরা হাইপোথিসিস বলা হয়। হাইপোথিসিস বা বাংলায় বলবো আমরা ডি ব্রয়। আচ্ছা, এটা ইংরেজি লেখা হবে, কারণ বাংলা উচ্চারণটা ওরকম ভাবে হয়। প্রকল্প, এর দাবের কি প্রকল্প। এই প্রকল্প কি বলছে না, প্রত্যেকটি বস্তু কণার বা গতিশীল বস্তু কণার প্রতিটি গতিশীল বস্তু কণার তরঙ্গ ধর্ম আছে।
বা তরঙ্গের ন্যায় গতিশীল বস্তু কণা, তাহলে লিখি তরঙ্গের ন্যায় আচরণ করে, তরঙ্গের ন্যায় আচরণ করে। তোমরা যদি পুরো ইংলিশে দেখতে যাও, এটার এই বেসিসে একটা ইংলিশেরও ভিডিও আমি করবো। হ্যাঁ, মানে every moving particle has an waves nature. Every moving particle have an waves বা waves associated with it. Every moving particles waves associated with it. তাহলে গতিশীল বস্তুকণা কি আছে, প্রত্যেকটা তরঙ্গের নিয়ে আচরণ করে, যার তরঙ্গ দৈর্ঘ্য কত আসবে, ল্যামডা সমান আসবে h ডিভাইডেড বাই mv। mv মিন্স কি p, তাহলে h ডিভাইডেড বাই p। তাহলে এই জায়গাতে দেখো h ল্যামডা সমান কি আসছে, h ডিভাইডেড বাই p। p কাদের ক্ষেত্রে হয়, এই তো আমরা জানি যে আমরা পড়ে এসেছি, যেগুলো ভরবেগ পরিবর্তন হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, বা যাদের গতিশক্তি কনভার্ট করা হয় বা শক্তি যাদের রূপান্তর হয় তাদের ক্ষেত্রে সম্ভব হয়। আর ওটাও একটা ধারণা, যার জন্য এখানে এসেছে যে শক্তির ট্রান্সফার যেমন হয় আমাদের ওয়েভের ক্ষেত্রে, পার্টিকেলের ক্ষেত্রে দেখছো শক্তির ট্রান্সফার বা যে মুভমেন্টাম সবগুলো সেম মিলে আছে, তার ক্ষেত্রে কি আমরা ওটারও একটা অ্যাজাম্পশন বলতে পারি আমরা। তাহলে পিটা কার নেচার দেখাচ্ছে, কণা। পিটা কি দেখাচ্ছে, কণার ধর্ম। আর এই যে ল্যামডাটা, এটা কি হচ্ছে তরঙ্গ, এটা কি তরঙ্গ। তার মানে তো দুটোই থাকছে, একটা হচ্ছে তরঙ্গ থাকছে, আর একটা কি থাকছে, তরঙ্গ থাকছে আর একটা কণা থাকছে। তাহলে তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম দুটোই বিহেভ করছে এই জায়গাতে। মানে এমন এই যে যখন এই তত্ত্বটা আমাদের দাবরয় স্যার যখন দিয়েছিল, তখন উনি পিএইচডি করছিলেন। পিএইচডি মানে তোমরা যদি অনেকেই জানো বা পরে জানবে, গ্র্যাজুয়েশন করা হয়, মাস্টার ডিগ্রি, তারপরে পিএইচডি করা হয়। পিএইচডি একটা ডিগ্রি, আর যেটার সময় হচ্ছে 5 বছর। তো সেই সময়ের মধ্যে তোমাকে কিছু থিসিস লিখে জমা দিতে হয়, মানে যে সাবজেক্টে করবে সেই সাবজেক্টে বেশি। তো ওনার থিসিস ছিল এটা, যে ম্যাটার্স আছে বা যে বস্তু আছে তাদেরও একটা ওয়েভস আছে, এবং তার ওয়েভসের ধর্ম কি হবে, ল্যামডা ইকুয়াল টু h বাই p বা h বাই mv। তার মানে পুরোপুরি টোটালি চেঞ্জ। আমরা যেখানে অতদিন ধরে চলে আসছি, বা একবার ফার্স্টে দেখো যখন লাইট সম্বন্ধে আমাদের ধারণা দিয়েছিল স্পার্কাল থিওরি, নিউটনস, সেই নিউটনস থেকে ওয়েভস এসছে। নিউটনস এবং ওই জায়গায় অনেক দিন ছিল ওয়েভস। হাইজেনবার্গ যখন তরঙ্গ তত্ত্ব আমাদের আবিষ্কার করলো, তারপরেও কিন্তু তরঙ্গ তত্ত্ব অনেকে মেনে নিতে চায়নি। যখন ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট এসছে বা ডিফ্লেকশন এসছে, তখন কিন্তু তরঙ্গ মেনে নিয়েছে, কারণ একটা তাবড় বিজ্ঞানী। এনার ক্ষেত্রেও সেম, এনাকে এই কথাটার জন্য কিন্তু ওনার যে উপরের যারা থাকে, মানে যারা গাইড করে, যাদের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, সে কিন্তু প্রথমে মেনে নিতে চায়নি। তার জন্য তখনকার সময়ে 1924-এর ঘটনা তো এটা, তার ক্ষেত্রে আমাদের যে আলবার্ট আইনস্টাইন ছিলেন, ওনাকে ডাকা হয়েছিল, এবং উনি বলেছিলেন যে তার কথাটার একটা মূল্য আছে, তুমি একে ডিগ্রিটা দিয়ে দাও। তো উনি যাই হোক নোবেল, এবং তার জন্য এই তত্ত্বটার জন্য ওনাকে পরবর্তীকালে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়। আর এই ল্যামডা সমান h বাই p, তার মানে দেখো তরঙ্গ আর কণা, বা আমরা কি দেখছি কণাটা বিহেভ করবে কি তরঙ্গের মতো বিহেভ করবে, এবং এটা কিছুদিন দীর্ঘদিন চললো। তার পরবর্তীকালে এই তরঙ্গ যে কণা একটা কি তরঙ্গ প্রকৃতি, বা কণার যে একটা তরঙ্গ আছে, সেটা প্রমাণ করেছিল ডেভিসন জার্মার। সেটাও আমরা আজকের ভিডিওতে আসো, ডেভিসন এবং গার্মার দুজন বিজ্ঞানী মিলে প্রমাণ করেছিল ইলেকট্রন দিয়ে। ইলেকট্রনটা একবার ওয়েভসের মতো বিহেভ করছে, সেই প্রমাণটা তো আসবে। আমরা আজকে দেখবো যে ল্যামডা সমান h বাই p এর আর কতগুলো ফর্ম আসবে, বা কিভাবে এখান থেকে আমরা কোনো নিউমেরিক্যাল পড়লে সলভ করবো। মানে আজকের যে আমাদের থিওরি, সেই থিওরি কিন্তু এই দ্রাবড় থেকে বিশেষ করে বেশি আমাদের নিউমেরিক্যাল বা ওখান থেকে কনসেপ্ট করে, বা তোমাকে এটা লিখতে বলে। আচ্ছা, প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা কেন এটা বুঝতে পারছি না যে প্রত্যেকটা বস্তুর তরঙ্গ আছে। ওনার যে থিওরি, সেই থিওরি অনুসারে কেন আমরা বুঝতে পারছি না, তার কারণটা দেখো। ল্যামডা সমান h বাই mv। আমরা অনেকদিন ধরে h পড়ছি, তাহলে সেই h এর ভ্যালু কত, প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.62 × 10⁻⁻34 JS জুল সেকেন্ড। এখন ধরো এই যে জুল যে সেকেন্ড এসছে, তাহলে দেখো h এর ভ্যালু হচ্ছে এটা, আর আমরা যদি m এর ভ্যালু দেখি, ধরো কোনো একটা বস্তু না, আচ্ছা যাই হোক আমার কথাই ভাবি,
80 কেজি, যদিও সবসময় হয় না, এখন আবার একটু কমে গেছে লকডাউনে। 75, তাহলে 75 কেজি। আর ভি এর ভ্যালু দৌড়াতে কত পারবো না, বেশি নয়, দৌড়াতে মোটামুটি মিনিট 10 কিলোমিটার, 10 মিটারে ধরি, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি ওয়েভলেন্থ ক্যালকুলেট করি, দেখো ল্যামডা সমান আসবে 6.62 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে 10 ইনটু এটা হচ্ছে 75। তার মানে 75 যদি ধরি আর 10 যদি ধরি, তাহলে এই 10 এর একটা শূন্য উপরে গেলে আরেকটা বাড়বে, আর এটা আছে কাটছে না, যাই হোক। তার মানে 66 করে দিলাম, 6.62 করে দিলাম, 6 না করে 66 করে দিলাম, 66.2 ইনটু 10 টু দি পাওয়ার এটা কত আসবে 34, নিচে একটা যখন যাবে 35 হলো, আর এটার জন্য একটা 37 হয়ে গেল, মাইনাস 37, আর এটা গেল 75। তাহলে এই টার্মটাকে আমি পুরোটাই নেগলেক্টেড করে দিলাম। পড়ে থাকছে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস অফ 37 মিটার। যদি আর্মস্ট্রং করি 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্মস্ট্রং। এটা এমন কোনো এখনো ইনস্ট্রুমেন্ট বেরোনি, তোমরা দেখেছো যে আর্মস্ট্রং যে অর্ডারে থাকে সেগুলো তোমরা যে 1.2, 1.3 বা 0.85 এইরকম আর্মস্ট্রং অর্ডারে তোমরা ক্যালকুলেট করছো। এই যে ভ্যালুটা আসছে দেখো, একবারে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 27, মানে কোনো ডিটেক্টর এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি যে ডিটেক্টরে এই ওয়েভলেন্থটাকে মেজারমেন্ট করতে পারবে, মানে এত স্মল ওয়েভলেন্থ আসছে। এই জন্য কি বলছি আমরা, না এটা আমরা বুঝতে পারছি না, বা এটা কিন্তু ভ্যালিড হয়েছে, মানে কোনোদিন যদি দেখা যায় আজ থেকে হয়তো 50 বছর পরে ডিটেক্টর বেরিয়েছে যার ওয়েভলেন্থটা এটা মেজারমেন্ট করতে পারছে, তাহলে কিন্তু তখন বুঝতে পারবো যে এই পার্টিকেলগুলো কিন্তু ওয়েভলেন্থ থাকবে। কারণ পরবর্তীকালে শুধু ইলেকট্রন নয়, কিছু আয়োডিনের মলিকুলও এখন পাওয়া গেছে যে তার মধ্যে ওই ওয়েভস ক্যারেক্টারিস্টিকটা দেখাচ্ছে। ডেভিসন জার্মান পরীক্ষাতে আমরা ওটা ডিটেলসে আসবো। তাহলে যদি ছোট পার্টিকেল বলে যে কেন দেখা না, তার ক্ষেত্রে তুমি এখান থেকে ক্যালকুলেট করে দেখে নেবে যে এটা ডিটেক্টরের মেজারমেন্ট করে যাচ্ছে না, অতএব এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো না। এরপরে চলে এসো, যদি কাইনেটিক এনার্জি টার্ম থাকে, তাহলে ল্যামডা সমান কি আসবে h/p। এবার p এর সঙ্গে কাইনেটিক এনার্জি রিলেশন কি না, আমরা জানি হাফ mv স্কয়ার সমান হচ্ছে কত কাইনেটিক এনার্জি E। তাহলে বোথ সাইড m দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই m স্কয়ার v স্কয়ার, তাহলে এখানে দেখো v স্কয়ার বোথ সাইড, তাহলে এখানেও কি করব আমরা মাল্টিপ্লাই করব, এটা কত হয়ে যাবে m ইনটু e চলে আসবে। তাহলে এইটা মানে p স্কয়ার, আর 2 টা ওইদিকে নিয়ে চলে এলাম, 2me হয়ে গেল, or p equal to root of 2me, p equal to কত root of 2me। তাহলে এখানে যদি পুট করে দাও, তাহলে দেখো আসছে lambda equal to root of 2m into capital E। তাহলে ইন টার্ম অফ কাইনেটিক এনার্জি ফর্মুলা কি পেয়েছো, ইন টার্ম অফ কাইনেটিক এনার্জি ফর্মুলা পাবে lambda equal to h divided by 2me। এরপর ইলেকট্রনের যদি কথা ভাবো বা যে কোনো চার্জ পার্টিকেলে, তার কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়, ইকুয়াল টু qv। মানে কাইনেটিক এনার্জি ফর্মুলা মিন্স হচ্ছে, মানে ওর যে কাইনেটিক এনার্জি গেইন করে সেটা দেখা গেছে যে চার্জ এবং পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে ইকুয়াল, কারণ ওটা তো একটা এনার্জি, w ইকুয়াল টু qv আমরা ফর্মুলা পড়েছি। তাহলে এনার্জি ইকুয়াল টু qv, তাহলে এখানে যদি পুট করে দিই, তাহলে ল্যামডা ইকুয়াল টু আসবে h ডিভাইডেড বাই রুট অফ 2m/qv। এটা কার জন্য না, চার্জ পার্টিকেল, আধান যুক্ত কণা, যাদের আধান থাকবে, আধান যুক্ত কণা, চার্জ পার্টিকেলের ক্ষেত্রে এটা ভ্যালিড আসবে। এরপর যদি আমরা ইলেকট্রন বলি সিম্পল, তার ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু h ডিভাইডেড বাই রুট অফ 2mev। এটা কার জন্য আসছে, ইলেকট্রনের জন্য আসছে, যদি ইলেকট্রন করি। আচ্ছা, এই ইলেকট্রনের আমরা দেখো চার্জ জানি, মাস জানি, আর 2 জানি, এইচও জানি। এই জন্য ইলেকট্রনের ক্ষেত্রে এটাকে হয়, যদি আমরা সব ক্যালকুলেট করে দিই, 12.27 ডিভাইডেড বাই রুট ভি, এই ইউনিটটা আসবে আর্মস্ট্রংয়ে। এই ফর্মুলার শর্ট ফর্মুলাটা মনে রাখবে, অঙ্ক করতে কাজে লাগবে। 12.27 ডিভাইডেড বাই রুট ভি আর্মস্ট্রং আসবে ইলেকট্রনের ক্ষেত্রে, কিন্তু অন্য কারো ক্ষেত্রে কিন্তু এটা আসবে না। অন্য চার্জ পার্টিকেলে দেখো এই কিউটা চেঞ্জ হয়ে যাবে না, তার ক্ষেত্রে আসবে না। এরপর চলে যাই আমরা গ্যাসেস মিডিয়ামগুলোতে বা গ্যাস মলিকুলগুলো, কারণ তাদেরও ভেলোসিটি কি হয়, ইন টার্ম অফ 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6 এরকম অর্ডারে আসে। তাহলে তাদের ক্ষেত্রে কি আসবে দেখে নিই। তাহলে গ্যাসেস মিডিয়ামগুলোর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি হয় না, ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এফ কে টি। এফটা কি,
ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা হাফ। এমনি যদি নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম আসে তার ক্ষেত্রে মানে একটা ডিগ্রি অফ ফ্রিডম থাকলে হাফ কেটি হয়, কেটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, আর এটিটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতা। তাহলে ই ইকুয়াল টু এটা আছে। এখন ধরো আমরা ধরছি যে মনোটমিকের ক্ষেত্রে কি বলে ওটাকে, এক পারমাণবিক গ্যাস অনুর এফ ইকুয়াল টু 3 হয়। তাহলে এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, কে হচ্ছে বোল্টম্যান ধ্রুবক, আর টিটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, অ্যাবসলিউট টেম্পারেচার। এটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা তাহলে দেখো এফ এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে এনার্জি কত পাচ্ছি আমরা, এনার্জি ইকুয়াল টু পাচ্ছি 3/2 কেটি। তাহলে ওই ফর্মুলাতে যদি বসাই ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুট অফ কত ছিল 2 mE, এর জায়গাতে এটা বসাবো 3/2 কেটি, 2 ক্যান্সেল আউট, h divided by root of 3m kt। এই এমটা দেখো স্মল নেম লিখেছি, তার মানে হচ্ছে এই যে আমাদের এম আছে, এই এমটা কি না কতগুলো থাকবে আর কি, মানে যেটাকে আমরা বলছি আণবিক ভর নয়, মানে গ্রামে যেটা প্রকাশ করে ভরটা, মানে একটা অণুর কত ভর, তার মানে ওর ভরটা, মানে আমরা জানি যে আণবিক ভর সমান হচ্ছে 6.03 × 10⁻23 থাকে, আর তার থেকে আমরা ওখান থেকে ক্যালকুলেট করে নিয়ে আসতে পারবো, মানে একটা মলিকুলের ভর, একটা মলিকুল কতটা ভর সেই ভরটা, এটা হচ্ছে এম। এটাকে যদি আমরা মোলার মাসে কনভার্ট করে দিই আর এইটাকে যদি রাখি, এবং কে বোলম্যান কনস্ট্যান্টের তো আমরা ভ্যালু জানি, এইচেরও আমরা কি জানি ভ্যালু জানি, তার ক্ষেত্রে কি আসবে না এখানে চলে আসবে 50 ডিভাইডেড বাই বা 50.26 এরকম সামথিং আছে, ডিভাইডেড বাই রুট অফ ক্যাপিটাল এন রুট অফ ক্যাপিটাল টি। তার মানে দেখো এইগুলো তো আমাদের নোন থাকবে, বা এগুলো আমরা যেমন হিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, হিলিয়ামের ক্ষেত্রে কত হয় 2He4 হয়, তার মানে এই 4টাই এম এর ভ্যালুটা, এটা এমটা পুট করে দেবো। তাহলে 4 এর রুট মানে দেখো এগুলো সবগুলো, বা যেগুলো আমাদের মোলার মাস হয়, আণবিক ভর হয়, সেগুলো সবগুলো কি এখন নিউমেরিক্যাল সংখ্যাতে আসে, তারপর তাদের রুট করা ইজি হয়ে যায়, আর রুটটি অ্যাবসলিউট, এটা তো সবসময় আসবে, নিউমেরিক্যাল আসবে। তাহলে 50 × √2 না 26 × √2 25.6, 50 নয় 25.6, এটা আসবে 25.6 এই জায়গাতে চলে আসবে রুটটি, রুট এম এবং রুট ভি টোটাল ভ্যালুটা। তার মানে এই একটা শর্ট মেথড, আর আগে যে একটা করেছেন আগে একটা শর্ট মেথড, এই শর্ট মেথডগুলো যদি আমরা মনে রাখি তাহলে এখান থেকে আমরা ইজি যে কোনো নিউমেরিক্যাল আসুক সলভ করতে পারবো। আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে আমাদের ম্যাটারস ওয়েভের বা দাব্রয়ের যে ইকুয়েশন আছে তার থেকে বিভিন্ন টাইপের ফর্মুলা, সেখান থেকে আমাদের বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল আছে। যখন নিউমেরিক্যাল সেশনে যাব তখন আবার ইন ডিটেলস আসবো। আচ্ছা এরপর আমরা যদি দেখি ডেভিসন জার্মান এক্সপেরিমেন্টের, যদিও তোমাদের ইন ডিটেলস নেই, তোমাদের কেবলমাত্র জানলে হবে যে এটাকে কে সাপোর্ট করেছিল, দাব্রয়ের ইকুয়েশনকে, ডেভিসন জার্মান এক্সপেরিমেন্ট, বা ওই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি পাই। তো আমি জন্য জাস্ট ইন ডিটেলসে যাচ্ছি না। এরকম একটা ছিল ইলেকট্রন মুভ করার যন্ত্র, যাকে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে আমরা আবার কন্ট্রোল করতে পারবো, মানে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কি করতে পারবো আমরা কন্ট্রোল করতে পারবো, তার যে ভেলোসিটি সেই ভেলোসিটিটাকেও আমরা কি করতে পারবো কন্ট্রোল করতে পারবো, মানে ইলেকট্রনের স্পিডটা আমরা এখানে কন্ট্রোল করতে পারবো, এরকম একটা যন্ত্র পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এইখানে আবার এই বিমটা হচ্ছে নেরো বিম, মানে নেরো বিমের মধ্য দিয়ে ইলেকট্রনটা পাস করানো হচ্ছে, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রনটাকেও আমরা কন্ট্রোল করতে পারবো, এরকম একটা যন্ত্র। যে এইখানে কি করছে, একটা ক্রিস্টাল আছে নিকেল ক্রিস্টাল, সেই নিকেল ক্রিস্টালের উপরে এই নিকেল ক্রিস্টালের উপরে এই ইলেকট্রন বিমটা ফেলা হচ্ছে। যখন ইলেকট্রন বিমটা ডিফ্লেক্টেড করে এই ডিরেকশনে আসছে, এটাকে মেজারমেন্ট করার জন্য এখানে একটা বৃত্তাকার স্কেল,
সার্কুলার স্কেল আমাদেরকে রাখা হয়েছে এবং এই স্কেলের উপরে একটা ডিটেক্টর লাগানো আছে, মানে যে বুঝবে, এবং এই ডিটেক্টরটা হচ্ছে মুভেবল, মানে গতিশীল, মানে এটাকে এদিকেও নিয়ে যেতে পারবে, এদিকেও নিয়ে আসতে পারবে, মানে এটা মুভ করবে, এটা মুভমেন্ট করবে। এখন এখানে যে ইলেকট্রন বিম আসছে, সেই ইলেকট্রন বিমটা আমরা ধরো এখানে ভোল্টেজ শুরু করছি, এই ভোল্টেজটা ধরো প্রথমে আমরা 5 ভোল্টেজ থেকে শুরু করছি, 5 ভোল্ট দিলাম। 5 ভোল্টের জন্য এখানে যে ইলেকট্রন আসবে, ইলেকট্রনের ইন্টেন্সিটিটা, সেই ইন্টেন্সিটি মানে ডিটেক্টর যে মেজারমেন্ট করছে, সেই মেজারমেন্টে কি করবে, বিভিন্ন প্রসেস থাকে, গ্যালভানোমিটার, টোরোমিটার, এগুলোতে থাকে। তাহলে এখানে দেখো এই ডিটেক্টরটা কি করছে, ডিটেক্ট করছে, মানে কতটা ইলেকট্রন আসছে সেটা মেজারমেন্ট করছে, বা ইলেকট্রন না বলে আমরা বলবো যে ইলেকট্রনের এনার্জি, এবং তার ওই গ্যালভানোমিটার লাগানো থাকে, সেই সেন্সিটিভ হিসাবে সেটা কাজ করে। তাহলে এটা হচ্ছে একটা ডিটেক্টর যেটা মুভ করতে পারবে, স্কেল বরাবর মুভ করতে পারবে। এখন যখন আমরা দেখছি ডিটেক্টরটাকে এখান থেকে শুরু করে ডট 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 নিয়ে যাচ্ছে এই পর্যন্ত, না এই কারেন্টটা বা যে পিকটা পাবো আমরা, সেই পিকটা ডিপেন্ডেন্ট করছে না, মানে প্রায় সেম থাকছে পিকটা, এরকম হবে, মানে একটু মিডিলে আমরা পিক পাচ্ছি জাস্ট, মানে ধরো একটা কি দুটো বাড়ছে, মানে অ্যাঙ্গেলের উপরে যদি আমরা অ্যাঙ্গেল ভার্সেস দিই, ধরো এটা হচ্ছে তোমার থিটা ভার্সেস ধরো এটা ইন্টেন্সিটিটা, মানে এই কতটা ইন্টেন্সিটি অ্যাবজর্ব করছে, তার যদি আমরা গ্রাফ দেখি, এইটাতে যখন আস্তে আস্তে ইনক্রিজ করছি তখন দেখা যাচ্ছে এই গ্রাফটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে 44 পর্যন্ত, মানে 44 যখন ইনক্রিজ করছি, 44 এর জন্য এই গ্রাফটা কিন্তু অনেকটা ইনক্রিজ করে গেল, এরকম হবে থিটার রেসপেক্টে এই যে ভ্যালুটা, এবং এই 44 জায়গাতে পিকটা পাচ্ছি আমরা, এরকম পিক। এরকম করতে করতে যখন আমরা 54 ভোল্ট নিয়ে আসছি, 54 ভোল্ট, তার ক্ষেত্রে পিকটা দেখাচ্ছে ম্যাক্সিমাম পিক চলে আসছে, ম্যাক্সিমাম পিক, তারপর আবার ড্র করছে, এটা কত 50, থিটার ভ্যালুটা যখন 50 চলে আসছে, আর ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে যখন কন্ডিশন কত আসছে 54। তার মানে দেখো এখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে, সেই ইলেকট্রনটা দেখো আবার এখানে যে ভোল্টেজ বাড়িয়ে ইলেকট্রন সংখ্যা বাড়াচ্ছে সেরকম ব্যাপারটা কিন্তু নয়, এখানে অলরেডি আরেকটা মেশিন থাকে ফিলামেন্ট থেকে, মানে এখান থেকে কনস্ট্যান্ট ভোল্টেজে কিন্তু এটা জেনারেট করা হয়, এই কনস্ট্যান্ট ভোল্টেজে জেনারেট করে এই চেম্বারের মধ্যে পাঠানো হচ্ছে, দিয়ে এই চেম্বারের পোটেনশিয়ালটা ইনক্রিজ আর ডিক্রিজ করা হচ্ছে, মানে ভেলোসিটি কি করা আছে, ইলেকট্রনের ভেলোসিটিটা আমরা ইনক্রিজ আর ডিক্রিজ করছি, তাতে এই ধরনের ইফেক্ট দেখাচ্ছে। তার মানে এখানে নাম্বার অফ ইলেকট্রন আমরা কি বলতে পারি, নাম্বার অফ ইলেকট্রনটা সেম থাকছে। এখন নাম্বার অফ ইলেকট্রন যদি সেম থাকে তাদের ক্ষেত্রে, তাহলে দেখো এখানে যদি নাম্বার অফ ইলেকট্রনটা সেম থাকে, তাহলে সব জায়গায় তো সেম এই পিকটা পাওয়া দরকার, বা কোনো জায়গায় ম্যাক্সিমাম পাচ্ছি মানে অনেক বেশি পেয়েছি ইলেকট্রন। আমরা যদি এখন ভাবি যে ওয়েভস নেই, ইলেকট্রনে আসে, তাহলে অনেক বেশি ইলেকট্রন পাচ্ছি, কোনো জায়গাতে ইলেকট্রন কম আসছে, কোনো জায়গাতে ইলেকট্রন বেশি আসছে। এখন ঠিক আছে, ওটা হলে আমরা মেনে নিলাম যে ইলেকট্রনটাকে কন্ট্রোল করতে পারছি না, কিন্তু যদি দেখা যায় যে কন্ট্রোল করে প্রায় একটা করে দিলাম, ইলেকট্রন কটা নিয়েছি, একটা নিলাম, একটা ইলেকট্রন নিলেও কিন্তু এই পিকটা পাওয়া যাচ্ছে। আবার এগুলো সব জায়গায় কিন্তু এরকম ভাবে এনার্জি এই ডিটেক্ট করছে, তার মানে একটা থেকে এতগুলো ইলেকট্রন আসা তো সম্ভব নয়, আর নিকেল ক্রিস্টাল থেকেও ইলেকট্রন কিন্তু ওখান থেকে যে চলে আসছে রিফ্লেক্টেড হয়ে, সেটাও কোনো সম্ভব নয়, এইভাবে আসছে, নিকেল ক্রিস্টাল থেকেও ইলেকট্রন এক্সট্রা আসছে না। তাহলে এখান থেকে আমরা দেখো, বা এরপর যদি আমরা এই যে চূড়াটা দেখি, ইন্টারফারেন্সের জায়গায় যদি চলে যাই আমরা, ইন্টারফারেন্সের ডিফ্রাকশনে চলে যায়, যদি ইন্টারফারেন্সের ক্ষেত্রে পাথ ডিফারেন্স, হ্যাঁ ইন্টারফারেন্সের ক্ষেত্রে আসবে, ইন্টারফারেন্সে যদি আমরা চলে যাই, তার ক্ষেত্রে দেখেছিলাম যে পাথ ডিফারেন্স যদি আমরা কিছু অর্ডারে রাখি, বা পাথ ডিফারেন্সের কিছু কিছু কন্ডিশনে দেখা যায় ম্যাক্সিমাম পাই, আর কিছু কিছু কন্ডিশনে আমরা মিনিমাম পাই, তাহলে এটাও আমরা ভাবতে পারি যে এই জায়গাতে কি হয়েছে, পাথ ডিফারেন্সটা ম্যাক্সিমামের কন্ডিশনে চলে আসছে, ম্যাক্সিমামের যদি কন্ডিশন চলে আসে তাহলে এই ধরনের পিক দেখাবে। এখন আমরা যদি এই যে ক্রিস্টালের যে ডিফ্র্যাকশন, সেই ক্রিস্টালের ডিফ্র্যাকশন ব্র্যাগস ইকুয়েশন থেকে আমরা পাই, ব্র্যাগস ল, ব্র্যাগস ইকুয়েশনের ফর্মুলাটা কি, না ব্র্যাগস সূত্র হচ্ছে 2d sin থিটা সমান হচ্ছে a ইনটু ল্যামডা। এই ডিটা কি না, ডিটা হচ্ছে অ্যাটমের যে প্লেনগুলো থাকে না, সেই প্লেনের মধ্যে তাদের সেপারেশন, মানে ধরো এই দুটো প্লেন আছে, এই ডিটা হচ্ছে এইটা, একটা প্লেন থেকে আরেকটা প্লেনের ডিসটেন্স, মানে সেপারেশন বিটুইন টু প্লেন, এই প্লেনের যে সেপারেশন, সেই সেপারেশনটা হচ্ছে ডিটা। আর সাইন থিটাটা কোনটা, সাইন থিটাটা হচ্ছে ক্রিস্টালের সঙ্গে তোমার ইনসিডেন্ট বা রিফ্লেক্টেড সেম হয় তার অ্যাঙ্গেলটা,
এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা, এখানে দুটোই ঘটনা ঘটে, ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা সেম আছে, ওইটা হচ্ছে থিটাটা। আর এনটা কি, কত নাম্বার আমাদের অর্ডার মিনিমাম বা ম্যাক্সিমাম অর্ডারে পড়ছে, নাম্বার 1 নাম্বার 2 মানে তুমি কোন জায়গাতে পেয়েছো, 0 থেকে স্টার্ট করে কোন জায়গাতে কত নাম্বার অর্ডারে, এটা ইন্টিজার নাম্বার হয় এটা। আর ল্যামডাটা কত না, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থটা। কার ওয়েভলেন্থ না, যে ওয়েভটা আমরা এখানে পাঠাচ্ছি, মানে যে এখানে ধরো আমরা ধরি এখন তো ইলেকট্রন ধরে নিই, তাহলে ইলেকট্রনটাকে কি আমরা ধরো ভাবছি যে ওটা ওয়েভস হিসাবে বেরোচ্ছে, তাহলে তার ওয়েভলেন্থ হবে। এখান থেকে যদি আমরা ল্যামডা ক্যালকুলেট করি তাহলে তার ভ্যালু কত আসে, তার ভ্যালু আছে 1.65 আর্মস্ট্রং, 1.65 আর্মস্ট্রং আছে। 1.65 আর্মস্ট্রং। এরপর যদি আমরা ওই দা ব্রয়ের ইকুয়েশন লাগাই, তার ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু কত আসবে, h ডিভাইডেড বাই mv, তার মানে এখানে ইলেকট্রনের ফর্মুলাটা আমরা লাগিয়ে দিই 12.2527 ডিভাইডেড বাই রুট ভি ফর্মুলাটা, তাহলে এখানে 12.27 আর রুট ভি মানে কত, ভ্যালোসিটি কত এসেছিল 54 এসেছিল, তাহলে 54 এর রুট, তাহলে 54 এর রুট করলে দেখা যাবে 1.67 আর্মস্ট্রং। তার মানে দেখো এই ভ্যালু আর এই ভ্যালু কি করছে না, দুটো ভ্যালু প্রায় সেম আসছে। তাহলে দুটো ভ্যালু যদি প্রায় সেম আসে তাহলে এখান থেকে আমরা কি উপনীত হতে পারবো, যে ওয়েভ যখন আমরা ধরছি মানে এর ইকুয়েশন যখন ইউজ করছি, তার মানে কি এটা ব্র্যাঙ্কস মানে ওয়েভস ধরা হচ্ছে, তো ওয়েভ ধরলে এটা আসছে। আর যখন আমরা ডে ওয়েভস ইকুয়েশন মানে পার্টিকেল ধরে পার্টিকেলটা ওয়েভের মধ্যে বিহেভ করছে, সেই ফর্মুলা যদি ইউজ করি তখন দেখা যাচ্ছে তার ক্ষেত্রে 1.67 প্রায় দেখো কাছাকাছি আসছে। তার মানে এই জন্য এই পরীক্ষাটা কি করছে, দাবড়ে ইকুয়েশনকে কি করছে, সাপোর্ট করছে, যে না ও যে বলেছিল যে হাইপোথিসিসটা দিয়েছিল সেই হাইপোথিসিসটা কিন্তু ভুল না, হাইপোথিসিসটা ঠিক আছে। এর পরবর্তীকালে আবার অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, যেমন জেপি থমসনও এক্সপেরিমেন্ট করেছিল, সেখান থেকে আমরা বুঝতে পারি যে যে ইলেকট্রন বাদ দিয়েও আবার পরবর্তীকালে জেপি থমসন বা আবার কি আরেকটা বিজ্ঞান নাম বলে যাচ্ছি, তারা ওই বিভিন্ন পার্টিকেলের উপরে পার্টিকেলের যে ওয়েভস বা পার্টিকেলের যে ইন্টারফারেন্স প্যাটার্ন, সেই ইন্টারফারেন্স প্যাটার্ন থেকে এটা প্রমাণ করেছেন যে তাদের যে ওয়েভলেন্থ বা পার্টিকেলটা ওয়েভের মতো বিহেভ করে, অর্থাৎ আমাদের দাব্রো ইকুয়েশন যেটা বলেছিল সেটা কিন্তু বা তার হাইপোথিসিসটা ঠিক আছে। হলো, আমাদের এই পর্যন্ত ছিল। এখান থেকে আমরা অঙ্ক টুকটাক পরে এই ভোল্টেজটা দিতে বলে, মানে ভোল্টেজটা ধরো 44 ভোল্ট থেকে দেওয়া থাকে, তাহলে তার ওয়েভলেন্থ কত হবে, তাহলে এই ফর্মুলা থেকে আমরা ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে পারবো, বা এত ভোল্টেজ হলে তার এটা কত আসবে, বা ইন্টেন্সিটি গ্রাফ অনেক সময় আঁকতে বলে ইন্টেন্সিটি গ্রাফটা কত আসবে, বিভিন্ন ভোল্টেজ বা এরকম টাইপগুলোর ক্ষেত্রে আসে। তাহলে দেখো এখান থেকে আমরা একটা নিউমেরিক্যাল করে বা একটা কি দুটো জায়গাতে কতগুলো নিউমেরিক্যাল এখানে করতে পারি। এখন ধরো একটা দেওয়া আছে টেম্পারেচার, টিটা দেওয়া আছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কণাটা বলেছে নিউট্রন কণা, এর মাস আমরা সবাই জানি n, নিউট্রন সমান হচ্ছে 1.66, যদিও দেওয়া আছে 27 কেজি, মাস দিয়ে দিয়েছেন 27 কেজি, কে এর ভ্যালু দেওয়া আছে কে ইকুয়াল টু 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23 হয়, 23 এটা আসবে বোলম্যান কনস্ট্যান্ট মানে হচ্ছে তোমার জুল কেলভিন ইনভার্স, যে কেলভিন ইনভার্স। আর কি দেওয়া আছে ডাটা, এইচ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, নিউটনের ভর দিয়ে দিতে তো বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, h ইকুয়াল টু 6.62 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 js জুল সেকেন্ড। তাহলে আমাদেরকে দেখো এখানে বলেছে যে ওর যে দাব্রো ইকুয়েশন এই ওয়েভলেন্থ সেটা বার করতে হবে নিউটন। ভালো করে দেখো, আমরা যদি এই মেথডটা ইউজ করি ল্যামডা ইকুয়াল টু h ডিভাইডেড বাই রুট অফ, নিউটন মানে মনোটমিকে আসছে, তাহলে মনোটমিক মানে 3m/kT, তাই তো। তাহলে 3m/kT এই ফর্মুলা থেকে যদি আমরা করি, দেখো m এর ভ্যালু বসাতে হবে, k এর ভ্যালু বসাতে হবে, t এর h এর, যে একটা ক্যালকুলেশন অনেক বড় ক্যালকুলেশন আসবে। দেখো তুমি এখানে h ভ্যালু 6.62 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই এখানে আসবে রুট অফ 3, m এর মান 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27, তারপর আবার k আছে 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23, তারপর আবার একজন আছে t মানে হচ্ছে, আচ্ছা টিটা ক্যালকুলেট করে নিতে হবে, এটা মানে ক্যালভিনে করলে আসছে 283 মানে 400 চলে আসছে, তাহলে ইনটু 400, এইটা টোটাল ক্যালকুলেট করতে হবে। তা আমরা যদি ওই শর্ট মেথডটা একটু কষ্ট করে মনে রাখি, ভালো করে দেখো, ল্যামডা সমান বলেছিলাম 25.6 ডিভাইডেড বাই রুট অফ ক্যাপিটাল M রুট অফ ক্যাপিটাল T,
যেখানে এমটা হচ্ছে মোলার মাস আর এই টিটা হচ্ছে কি অ্যাবসলিউট টেম্পারেচার। তো নিউটনের এই জায়গাতে ভালো করে দেখো মাস কত 1.66 × 10⁻27। এটা মানে তো 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। AMU মানে তো 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট সমান 1.66 × 10⁻27 কেজি। তার মানে এইটাকে আমরা 1 MU ধরবো। তাহলে ক্যাপিটাল এম এর মান কত হয়ে গেল 1। ক্যাপিটাল মানে 1 MU এর সঙ্গে যত মাল্টিপ্লাই করা হয়, ধরো হিলিয়াম 4 কেন হয় না 1 MU × 4 আছে, 4টা আছে, তো ওই জন্য টোটাল মাস হয়ে যায় এর সঙ্গে 4 মাল্টিপ্লাই হয়ে যায় টোটাল। যখন যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 1ই আছে, হাইড্রোজেনের মাথাটা সাধারণ যে হাইড্রোজেন 1 লেখা থাকে, 1 MU এর জন্য ধরা হয়। তাহলে এখানে দেখো 25.6 ডিভাইডেড বাই √t, এবার t মানে কত এই দেখো, এটা তো 1 হয়ে গেল, এটা হচ্ছে 400। তাহলে 400 রুট কত আসবে 20। তাহলে 25.6 ডিভাইডেড বাই 20 সমান আসবে 2 দ্বারা কেটে দাও 1 2 8, তাই তো 1 6, হ্যাঁ না ঠিক আছে, আর 10 মান দশমিক এইখানে দশমিক চলে আসছে, ওকে। এত আর্মস্ট্রং, এবং কি বলেছি এটা আর্মস্ট্রং ইউনিটে আসবে, এটা পুরো ক্যালকুলেশন করা আছে আর্মস্ট্রং ইউনিটে আসবে। আগের যেটা ইলেকট্রনের ক্ষেত্রে সেটাও আর্মস্ট্রং আসবে, ল্যামডা = 12.27 ডিভাইডেড বাই √v, এটাও আর্মস্ট্রং। এই দুটো একটু শর্টকাট মনে রাখো, একবারে ইজি কিন্তু এই অঙ্কটা করতে পারবে। ব্যাস। পরের অঙ্ক বলেছে একটা আলফা কণা আর একটা প্রোটন, আলফা কণা আর একটা হচ্ছে প্রোটন, দুজনকে কি একই পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে পাঠানো হয়েছে, পটেনশিয়াল ডিফারেন্সটা সেম রাখা হয়েছে। বলছে তাদের দাবরয়ের যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থটা কত হবে। তার মানে দেখো আমরা ল্যামডা ওই ফর্মুলাটা লিখবো, পটেনশিয়ালের ফর্মুলাটা ল্যামডা = h ডিভাইডেড বাই √2m⁴v, কারণ ইলেকট্রন নেই qv আছে। আচ্ছা তাহলে একবার লিখবো কি ল্যামডা p মানে প্রোটন সমান h তো কনস্ট্যান্ট √2mp মানে প্রোটনের মাস, qb মানে প্রোটনের চার্জ, v তো সেম বলেছে, সেম পটেনশিয়াল ডিফারেন্স। আর একটা ল্যামডা অফ আলফা পার্টিকেলের ক্ষেত্রে h ডিভাইডেড বাই 2, এটা রুট থাকবে m অফ আলফা, q অফ আলফা, v, ওকে। এরপর দুটোকে ডিভাইডেড করে দাও। আচ্ছা কোনটা আগে রেশিও জানতে চাইছে, আগে জানতে চেয়েছে আলফা, এই পিটা প্রোটনটা, তার মানে আলফা পি বাই আলফা, এই হ্যাঁ ল্যামডা পি বাই ল্যামডা আলফা, তার মানে এটা নিচে থাকছে, এটা উপরে উঠে যাচ্ছে। আবার রুটগুলো দেখো, রুটের ভিতরে রুট থাকছে, তার 4 রুট দিয়ে দিলাম, তার দুজনের রুট আছে, আর এইচ তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা উপরে যাচ্ছে, তার 2 গুলো কেটে যাচ্ছে, এম আলফা কিউ আলফা ডিভাইডেড বাই হচ্ছে এমপি কিউপি, ব্যাস। আর ভিও কেটে গেছে, যেমন সেম পটেনশিয়াল ডিফারেন্স বলে দিয়েছে, আর ভি কেটে গেল। এখন এখানে দেখো আমরা যদি প্রোটনের মাস m ধরি, তার মাস হবে 4 টাইম ইনক্রিজ হবে, 4 টাইম ইনক্রিজ হবে। আলফা, আলফা মানে হিলিয়ামের সঙ্গে ইকুয়াল করা হয় না, এই যে আলফা পার্টিকেলটাকে, আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম মানে He2He4, তার একটা কত আছে 4, মানে প্রোটনের m ধরলে 4m হবে। তাহলে প্রোটনের টাইম ধরলাম, ও আচ্ছা হ্যাঁ, তাহলে এটা 4m করে, উপরেরটা 4m, নিচেরটা m ইকুয়াল, এটা কি আসবে চার্জ দেখো, হিলিয়ামের চার্জ কত 2, আর প্রোটনের চার্জ কত ওর 1 টাইম, তার মানে আলফাটা যদি 2q করি, এটা আসবে q আসবে, বা ইলেকট্রন করতে পারো তুমি ডাইরেক্ট, ইলেকট্রনের সঙ্গে যেহেতু প্রোটনের চার্জটা সমান, তাহলে এইটা এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে উপরে থাকছে 2 বের হচ্ছে, আর √2 পড়ে থাকছে, তার মানে রেশিও কত আসবে আলফা p ল্যামডা p ল্যামডা আলফা সমান 2√2:1, বোঝা গেল, 2√2:1। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসে, ওই 3-4টে ইকুয়েশন থেকেই যে কোনো একটা প্রশ্ন তো প্রতি বছর আসে, বোর্ড তো আসেই, এমনি বেকি তোমাদের জয়েন্ট এগুলো যেটা আসে নিট টিট, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এখান থেকে প্রশ্ন খুব ভালো ভালো করে। আচ্ছা বেশ, তাহলে আবার টোটাল নিউমেরিক্যাল একটা অলরেডি সেশন নিয়ে আসবো। এই পর্যন্তই ভিডিও, আর অবশ্যই বলে রাখি ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই তোমরা কমেন্টটা তো অবশ্যই করবে, কারণ তাহলে বুঝতে পারবো কোন ধরনের ভিডিও তোমাদের চাহিদা আছে, বা কোন ধরনের ভিডিও আমাদেরকে সাপ্লাই করতে হবে বা বানাবো। থ্যাংকস।